সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। দেখছেন যমুনা টিভির প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশ। আমি রুনি আছি, সাথে আমি জুলহাস জুবাইরও আছে। আমাদের সাথে অগন্তি দর্শক কিন্তু আছেন ফেসবুক জুড়ে, যারা আমাদের দেখছেন, শেয়ার করছেন। যারা শেয়ার করছেন তাদের একটু অনুরোধ জানাতে চাই, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখছেন, লিখে পাঠাচ্ছেন। বাংলাদেশেরও বিভিন্ন প্রান্ত থেকে আপনারা শুভ সকাল জানাচ্ছেন। কেউ লিবিয়া থেকে, কেউ মালয়েশিয়া থেকে, কেউ কুমিল্লা থেকে, কেউ ফেনী থেকে, বরগুনা থেকে, যে যেখান থেকে দেখছেন অনুরোধ করব আপনার স্ক্রিনে থাকা শেয়ার বাটনটি থেকে আজকের এই পর্বটির ভিডিওটি শেয়ার করবার জন্য। এবং একই সাথে শুভ সকাল কেন শেয়ার করবেন তা এই মুহূর্তে বলছি। এমন কিছু সাক্ষী করে আপনাদের রাখবো যা হয়তো জীবনের প্রতি ক্ষেত্রে আপনাদের অনুপ্রেরণা যোগাবে। এমন একজন মানুষকে আপনাদের সাথে পরিচয় করাবো জীবনের যে কোনো সংকটে যিনি আপনাদের ঘুরে দাঁড়াবার অনুপ্রেরণা হয়ে থাকবেন। প্রাউডলি প্রেজেন্টিং মাহবুবুর রহমান রনি, যিনি দৃষ্টিহীন প্রথম বিসিএস কর্মকর্তা। রনি, আপনাকে স্বাগত এবং সেই সাথে শুভ সকাল। আপনাদেরকে শুভ সকাল, আমাকে লাইভে আনার জন্য। এই যে আমরা বলছি দৃষ্টিহীন প্রথম বিসিএস কর্মকর্তা রনি, এই পুরো বিষয়টা আসলে সম্ভব হয়েছে কতদিনের প্রচেষ্টায়? এই স্বপ্নটা কবে থেকে দেখা শুরু করলেন? স্বপ্ন, এই যে বিসিএস ক্যাডার হওয়া বা একটা রাইট ট্র্যাকে যাওয়ার যে একটা যে স্বপ্ন, সেটা তো খুব ছোটবেলা থেকেই বুনতে হয়। কারণ এই স্বপ্নটা আজকে আমার হাতের মুঠোয় এসেছে, সেটা তো অনেক সাধনার পরে। আমি যা করেছি ছোটবেলা থেকে, শিক্ষা, পড়া, পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, সেই জায়গাগুলো থেকে আমি বিভিন্নভাবে নিজেকে প্রস্তুত করে তুলেছি। চেষ্টা করেছি যে আমিও সবার মতো করে পারি সবকিছু করতে। এবং আমার যে চ্যালেঞ্জ, যেটা আজকে মানে এখানে আবার দেখছেন বা যারা আপনারা যেটা লিখেছেন যে দৃষ্টিহীন বিসিএস কর্মকর্তা, তো এই কথাটা শোনার জন্য বা এই জায়গাতে পৌঁছার জন্য একজন সাধারণ যিনি দেখতে পাচ্ছেন তাকে যতটুকু কষ্ট করতে হয়, তার চেয়ে হয়তো অনেক বেশি কষ্ট করতে হয়েছে আমাকে। তো এটা অনুমেয় যে আমি অন্যের দৃষ্টিতে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। মামুনুর রহমান রনি, এই জায়গাতেই আমার প্রশ্ন। আমরা যারা সুস্থ স্বাভাবিক বলে নিজেদের দাবি করি, যারা দুচোখ দিয়ে এই অসীম পৃথিবীটাকে দেখবার চেষ্টা করি, সবকিছু জানবার চেষ্টা করি, এবং আপনার পিছনে আমি দেখতে পাচ্ছি প্রচুর বই আছে, যাদের পড়বার আগ্রহ আছে, তাদের জন্য হয়তো এই পথটা পাড়ি দেওয়া একদমই সহজ। যিনি জন্ম থেকেই দেখতে পান না, তার পরিবেশ সম্বন্ধে যার সত্যি ধারণা নেই, রং সম্বন্ধে যিনি জানেন না, বা পিছনের যে বইগুলো আছে সেই বইগুলো হয়তো সাদা কাগজের উপর কালো যে হরফে লেখা তা তিনি দেখতে পান না, পড়তে পারেন না, তারপরও এই সমান যুদ্ধ পাড়ি দেওয়ার দ্বিগুণ পরিশ্রম করা, অনুপ্রেরণার মূল জায়গাটা কি ছিল? আচ্ছা, এই যে আপনি আমার পেছনে যে বইগুলো দেখছেন, আমি এটা টাচ করলে বুঝবো এটা জাস্ট বই। কিন্তু এটা আমার জন্য পড়ার মতো করে উপযোগী করতে হতে যে আমার যে কতখানি কষ্ট লেগেছে। কারণ এই বইটাকে তো আমি পড়তে পারছি না। কিন্তু এই বইটাকে যদি কেউ আমাকে ব্রেইলে লিখে দিচ্ছে, এই যে এই তাকের যে বইগুলো আছে, এগুলো সবগুলো যদি আমি মানে ব্রেইলে করতে যাই, তাহলে মনে হয় পুরা ঘরটা ভরে যাবে। কারণ আপনারা কালির লেখা বা যে কাগজের লেখা যেটা, সেটা ১ পেজে হচ্ছে, ব্রেইল লেখা ৪ পেজ হচ্ছে। সো ১০০ পেজের একটা বই আমাদেরকে ব্রেইলে তৈরি করতে হলে ৪০০ পেজের একটা বই, বড় বই হয়ে যাবে। সো এই ধরনের অনেক বই আমাকে ব্রেইলে তৈরি করতে হয়েছে, যেগুলো ব্রেইলে তৈরি করতে পারিনি, কারণ এখনো অনেক বইয়ের মানে অতটা বই পাওয়া যায় না ব্রেইলে। পাঠ্য বই পাইনি। সবকিছু হচ্ছে যে মেইনটেইন করতে হয়েছে। আমার ছোটবেলা থেকে আমার বোনরা আমাকে পড়া রেকর্ড করে দিয়েছে। সেই রেকর্ড শুনে আমাকে কাজ করতে হয়েছে। আপনি তো ওই বিনোদনের বইগুলোর কথা বাদই দেন। গল্প বইয়ের কথা বাদই দেন। এখন না হচ্ছে সবাই অডিও বুক পাচ্ছে YouTube থেকে, বিভিন্ন জায়গা থেকে। আমাদের যখন সময় ছিল তখন তো আমি কোনো কাজই করতে পারতাম না। সারাক্ষণ বইগুলোকে ব্রেইল করার কাজ, তারপর হচ্ছে সেগুলোকে পড়ার কাজ, কাউকে দিয়ে রেকর্ড করানোর কাজ। আমি আমার ফ্যামিলির কাছে কৃতজ্ঞ যে আমার ৩ বোন, আমার মা-বাবা, যারা আমাকে এই রাইট ট্র্যাকে আনার জন্য ছোটবেলা থেকে প্রচেষ্টা করে আসছেন। বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা, এই যে আজকে আমি এই যে এখানে এসে আপনাদের সাথে কথা বলছি বা এই যে লাইভে আসছি, এটা কিন্তু আজকের ইসে নয়। আমি ছোটবেলা থেকে আমার ফ্যামিলি আমাকে বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া, মরা বাড়িতে নিয়ে যাওয়া, সব জায়গার সাথে আমাকে অ্যাডাপ্টেড করে নিয়েছে। যেটা কিন্তু খুবই দরকার। তো এই জায়গায় পর্যন্ত যুদ্ধ করার জন্য তো আগে যুদ্ধের মাঠটাকে চিনতে হবে। আমার পরিবার ছোটবেলা থেকে আমার যুদ্ধের মাঠটা দেখিয়ে দিয়েছে যে এই থেকে এইটুক তোমার গণ্ডি, তুমি আরো দূরে যাইতে হবে, আরো তোমাকে এগোতে হবে তোমাকে এই জায়গাগুলো থেকে। এই এগোনো ধারাবাহিকতায় তো আপনি দেশের মাটি থেকে বিদেশের মাটিতেও
পা দিয়েছিলেন। এই বিদেশের মাটিতে উনি আমরা যাব তার আগে দেশের একটু জানতে চাই, মানে পরিবার কিন্তু সবসময় চেষ্টা করে যে তার পরিবারে যদি এমন কোনো সন্তান থাকে যে কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার, তাকে আগলে রাখবার। এই যে তার বাবা মা যে বললেন না তোমাকে এই গণ্ডি পেরিয়ে যেতে হবে, একটা বিগ থ্যাঙ্কস গোস টু হিজ প্যারেন্টস। অবশ্যই, এটা আসলে বলাই বাহুল্য। রনি, একটু জানতে চাই, সিলেট ছেড়ে যখন ঢাকায় আসা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স, নতুন একটা শহর, নতুন একটা জায়গা, নতুন একটা সারাউন্ডিং, কি করে অ্যাডাপ্ট করলেন? আমরা যারা দেখতে পাই তাদেরই তো কষ্ট হয়। ছোটবেলা থেকেই যেটা বলছিলাম যে আমার কাপড় চোপড় আমার আমার নিজে ধুতে বলেছে যে তোমারটা নিজে ধুবে, আমার প্লেট আমার নিজে ধুতে হবে, বিছানা সবকিছু নিজে আমাকে কাচতে হবে, সবকিছু করতে হবে নিজে নিজে, বা খেলার মাঠে যেতে হবে। অন্যদের যখন চোখ বেঁধে দেওয়া হতো আমারও চোখ বেঁধে দেওয়া হতো। আমি দেখছি না বলে যে আমার চোখ বাঁধবে না কানামাছি খেলতে গিয়ে, এরকমটা আমার আম্মু কখনো চায়নি। তো যার কারণে হচ্ছে যে আমি যখন অনার্স ভর্তি হওয়ার জন্য যাব, তো আমি থাকবো কোথায়, কিভাবে কি করা হবে সেটা নিয়েও কিছু ইসে ছিল। পরে আমি বুঝলাম যে হলে আমি সিট পাওয়ার জন্য ব্যবস্থা করি। তো শুনলাম যে পরে অনেক নাকি স্টুডেন্ট ঢাকা ভার্সিটি হলে থাকেন। তো ওখানে গিয়ে খোঁজ খবর নিলাম। পরে আমার হলটা পড়লো আবার ঢাকা ইউনিভার্সিটি সলিমুল্লাহ মুসলিম হল, যেখানে আর কোনো দৃষ্টিজয়ী ছিলেন না। আমি একাই ছিলাম ওখানে। তো ওখানে হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা ভালো ছিল। আমার বড় ভাইরা সহযোগিতা করেছে। আর আমি যেহেতু জন্মান্ধ, আমার কিউরিওসিটি অনেক বেশি। কোন পথ দিয়ে যেতে হবে, কোন পথ দিয়ে আসতে হবে, কোথায় সিঁড়ি আছে, কোথায় কি আছে, সেইগুলোকে আমি খুব আ অবজার্ভ করেছি। মানে সেগুলোকে মাইন্ডসেট করে নিয়েছি যে এটুক থেকে একটু সামনে গেলে ডানে বাঁয়ে এগুলো। আমার জন্য ১ম দিকে একটু প্রবলেম হয়েছে। আমি একদম ১ম এ একদম বাথরুমেও যেতে পারতাম না যে কিভাবে যেতে হয়, কিভাবে কি। কিন্তু ধীরে, ধীরে দেখেছি যে আমার যে নিড যেটা আমি যে আমাকে করতে হবে, অনেক সময় আমি দেখেছি আমি খাবার খেতে যেতে পারছি না, চিনতে পারতেছি না। তো আমাকে সেই জায়গাগুলো কিন্তু আমাকে নক করেছে। আমাকে বলেছে যে ইউ হ্যাভ টু গো দেয়ার, ইউ হ্যাভ টু গো আউটসাইড। মানে এভাবে আমাকে সামনে আমি আরো এগিয়ে গেছি। মানে দেখতে চেয়েছি যে কি আছে। হয়তো পড়ে গেছি। অনেকবার সিঁড়িতে আমার ২৬ নম্বর রুমের পাশে একটা সিঁড়ি ছিল একটু ইসে। ২ বার ৩ বার আমি পড়ে গেছি। কিন্তু তারপর কি যে মানে পড়ে গেছি তো উঠে দাঁড়িয়েছি আবার। আবার কোনো ইসে হয়নি যে আমি তো পড়বই। না পড়লে হচ্ছে আমি কিভাবে হচ্ছে এই সিঁড়িটার কথা মনে থাকবে যে এখানে আসলেই আমি পড়ে যাবো। আমি ২ বার পড়েছি বলে সবসময় আমি সাবধান থেকেছি যে এখানে আসলে তো আমার পড়তে হবে। সো এই জায়গাগুলো আমার জন্য টার্নিং পয়েন্ট ছিল। এই জায়গাগুলো আমার জন্য রিমাইন্ডার ছিল যে ব্যথা পাবো, উঠে দাঁড়াবো। ব্যথা পাবো, উঠে দাঁড়াবো। যত ব্যথা পাবো তত আমি আরো সাবধান হব। ব্যথা যদি না পাই তাহলে তো হচ্ছে যে কি হলো? যে মানে আমি তো শিখতেই পারলাম না কিছু এখান থেকে। অসাধারণ, অসাধারণ। এই যে ধৈর্যটা ধরে রাখা, এই যে নিজেকে প্রতিনিয়ত বলা যে আমি আমি পড়ে যাব, আমি উঠে দাঁড়াবো, আমি পড়ে যাবো, আমি উঠে দাঁড়াবো, এভাবে আমাকে শিখতে হবে, এভাবে আমার পথ চলা করতে হবে। এই মনোবলটা ধরে রাখা আমার মনে হয় এটাই আসলে সবচেয়ে বড় গুণ। যদি আমরা মানে অনেকগুলো গুণের মধ্যে এটা অসাধারণ একটা গুণ আপনার। আমরা তো যেহেতু আপনার চ্যালেঞ্জগুলো যেগুলো এসেছে সেগুলো খুবই স্বাভাবিক এবং আপনার যে মনোবল সেটা অসাধারণ। কিন্তু আমরা যদি পারিপার্শ্বিকভাবে বলতে চাই যে আসলে আমাদের সামাজিক ব্যবস্থাতে কি এখনও আমরা সেই জায়গা থেকে প্রস্তুত যে দৃষ্টিহীন অথবা যে কোনো ধরনের প্রতিবন্ধীকে আসলে আমরা সেই সমাজে তাদেরকে সমানভাবে বড় হওয়ার বা সমান সুযোগ করে দিচ্ছি? এখনো হয়তো ওভাবে তৈরি হয়নি। আ যদি ধরুন যে বিসিএস ক্যাডার আমি রনি হয়েছি যে বাংলাদেশের ১ম দৃষ্টিহীন। আমি হচ্ছে মানে বিসিএস ক্যাডার তো সবাই হয়। মানে দৃষ্টিহীন ছাড়া বা সবাই তো হচ্ছে। এই ব্যাপারটা খুবই আজব লাগছে বা এই ব্যাপারটা আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে, এটাকে অর্জন করে নিতে হয়েছে বলে আপনারা ডেকেছেন। তো তার মানে কি যে এই যে সামাজিক অবস্থাটা এখনো তো আ অতটা ইকুয়াল হয়ে যায়নি। আমি এখন ঢুকেছি, কাজ করছি, আ পথগুলোকে নিজে তৈরি করে নিতে হচ্ছে যে মানে আ আমি যখন দেশের বাইরে পড়তে গেছি তখন দেখেছি অন্য প্রফেসররা, ব্লাইন্ড প্রফেসররা কি ধরনের বা স্টুডেন্টরা কি ধরনের সুযোগ সুবিধা যারা নিচ্ছেন বা পাচ্ছেন বা সরকার থেকে বলুন বা সমাজের পক্ষ থেকে বলুন, তার স্ট্রাকচারটা ওভাবে তৈরি। কিন্তু আমি যে ১ম বিসিএস ক্যাডার আমার জন্য কিন্তু পথটা তৈরি না। আম আম আমি কিন্তু এখনো চ্যালেঞ্জিং এর মধ্যেই রয়েছি যে মানে আমি ১ম বিসিএস ক্যাডার তো কি হয়েছে আমার জন্য তো এখনো তো চ্যালেঞ্জ আরো বেশি। যে আমি যখন ক্লাস নিচ্ছি, আমি নিজে পাওয়ার পয়েন্ট তৈরি করছি। আমি স্টুডেন্টদের সাথে আই কনট্যাক্ট করতে পারছি না কিন্তু তাদের সাথে অবজার্ভ করতে হচ্ছে, তাদের সাথে মিশতে হচ্ছে। আমি বারবার প্রমাণ করতে হচ্ছে যে অন্য টিচারদের মতো আমিও এবল তোমাদের ক্লাসটা ম্যানেজ করার জন্য। তো এই জিনিসগুলো তো হচ্ছে যে আস্তে, আস্তে তৈরি হবে হয়তো। আশাবাদী আমরা যে এভাবে তৈরি মামুনুর হয়ে রহমান যাবে। রনি, আসলে মানে
আমি যদি নিজের দু চোখ বন্ধ করি, আমার এত বছরের যে প্রতিষ্ঠান বা আমি এত বছর যেখানে থাকি, এখানে আসলে আমি পথ খুঁজে পাবো বলে আমার মনে হয় না। যেই কাজটা প্রতিদিন করছি এই কাজটাই হয়তো করতে পারবো বলে আমি জুবাইর অন্তত বিশ্বাস করি না। আমাকে থেমে যেতে হবে, আমার জীবনটা হয়তো ওইখানেই থেমে যাবে। আপনি আপনার সিলেট ছেড়েছেন, সিলেট ছেড়ে ঢাকায় এসছেন, ঢাকায় এসে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, তারপরে বহির্বিশ্বে গেছেন উচ্চশিক্ষার জন্য, নরওয়ে এবং আমেরিকা, মানে যেই দেশ কখনো আপনি দেখেননি, মানে যে দেশের কাউকে চেনেন না, এমন দুটো দেশে যে আপনি উচ্চশিক্ষা অর্জন করেছেন, একটু জানতে চাই কি করে হলো, মানে এই সাহসটা কি করে পায় মানুষ, কি করে সঞ্চয় করে? নরওয়ের গল্পটা শুনতে আমি চাই। আমি হচ্ছে স্বপ্ন যে আমি তো স্বপ্ন বা আমরা দেখি আর কি, যে মানে আমি হচ্ছে যে একটু কিছু করার পর তারপর আর কিছু করা যায় কিনা সেটা একটা। আর আমিও সবসময় ট্র্যাকের বাইরে গিয়ে যদি আরো একটু বেশি কিছু করা যায় সেটা একটা চিন্তা থাকে। তো অনার্স মাস্টার যখন ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে সম্পূর্ণ করলাম, তো করার পর তো আমি বিভিন্নভাবে সবাই যেভাবে ট্রাই করে আমিও সেভাবে ট্রাই করলাম বিভিন্ন জবের জন্য। তারপরে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি দেশের বাইরে পড়তে যাওয়া। আমি কিন্তু হচ্ছে ওরা যে ট্রাই করে সেটা আমি কোথাও থেকে কিন্তু এটা জানি না যে কোনো দৃষ্টিজয়ী পড়তে পারবে কিনা বা ইসে। কারণ আমার আগে মানে অনেকে হয়তো ট্রেনিং এ অথবা খেলতে বা কোনো ওয়ার্কশপে গিয়েছে। কিন্তু পড়াশোনা করার জন্য কিন্তু কেউ যায়নি কখনো। তো আমার কিন্তু তখনও কোনো এভিডেন্স ছিল না বা কোনো পাস হিস্ট্রি নাই যে এটা এভাবে করতে হয়। আমি জেনারেল স্টুডেন্টের মতো করে ট্রাই করেছি। ট্রাই করার পরে আমি এই জিনিসগুলোকে খুঁজে পেতে, খুঁজে করতে হয়েছে। একটা সময় দেখেছি যে আমাকে নরওয়ে থেকে ওরা হচ্ছে রেসপন্স করেছে যে তোমাকে আমরা ইউনিভার্সিটি অফ অসলোতে আমরা তোমাকে ডাকছি, তুমি পড়তে আসো। তো তখন আমি একটু চিন্তা করলাম যে আমি হচ্ছে যে এগুলো পারবো কিনা। তো আমার তখন মনে হচ্ছে ঠিক আছে, যদি আমি না পারি তাহলে ১ সপ্তাহ পরে হয়তো আমি আবার ব্যাক করে ফেলবো। সমস্যা নাই, যে ও মানে না পারলে ব্যাক করব। কিন্তু হচ্ছে যদি এখন আমি এটা অ্যা এবল করে দেখতে চাই যে আমি এটা হয় কিনা আমার দ্বারা। কারণ হচ্ছে যে মানে ওখানে মানে অ আ নরওয়ের যে লাইফটা এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমাকে নিজে মেইনটেইন করতে হয়েছে। ঢাকায় আমি ইন্ডিপেন্ডেন্ট হয়েছি। কিন্তু নরওয়েতে আমাকে একটা কমপ্লিট মানুষ বানিয়েছে। কারণ ওখানে তো ফ্যামিলির বাইরে, পরিচিত মানুষের বাইরে, অপরিচিত মানুষ। মনে হয়েছে যেন আমি অ্যামাজনের জঙ্গলে চলে গেছি, যে মানে যেখানে গিয়ে তো ওখানে যেহেতু আমার কোনো ক্লু ছিল না, তখন সেই জায়গাটাকে আমি আমার মতো করে তৈরি করে নিতে হয়েছে। তো ওখানে তো দেশের বাইরে নরওয়েতে তো হচ্ছে অনেক অ্যাক্সেসিবল প্রতিবন্ধীদের জন্য। হুম, হুম। আ শুধু নরওয়ে অনেক দেশে অনেক অ্যাক্সেসিবল। তো সেগুলোকে আপনার জানতে হয়েছে যে আসলেই কি আমার জন্য অ্যাক্সেসিবল কিনা। আমি যখন প্লেনে উঠলাম আমাকে টার্কিশ এয়ারলাইন্স এ বলছে, "আপনার সাথে কি কেউ যাবে?" আমি বলছি, "না।" তো আমি বললাম যে তো ওরা বলল, "কেউ যদি আপনার সাথে ফ্লাইট না করে তাহলে তো আপনি একা আমরা দিব কিভাবে?" আমি বললাম, "আপনার আমার তো কোনো প্রবলেম নাই। I can speak English. So if I face any problem, so I will ask them to help me people." তো তারপর ওরা করলো, কিন্তু পরে হলো আরকি। আমি যখন প্লেনে উঠলাম তো দেন হচ্ছে ওখানে এয়ার হোস্টেস তো তিনি, আমি তাকে বললাম, "আমি না সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী। আ আমার তো প্লেনে কোনো প্রবলেম হবে না, তাই তো?" তো উনি বললেন যে, "আপনি তো ইংলিশে কথা বলতে পারছেন। তো এতে করে কোনো সমস্যা নেই। আর আমরা তো দেখতে পাচ্ছি আপনি কনফিডেন্ট আছেন।" তো তারপর আর কি আমি বসলাম। অনেকে বারবার জিজ্ঞেস করছে যে, "প্লেনে ওঠার অভিজ্ঞতাটা কি?" তা আমার কাছে মনে হচ্ছে যে প্লেনে ওঠার অভিজ্ঞতা বা নরওয়ে যাওয়ার অভিজ্ঞতা সেটা আমার কাছে মনে হচ্ছে যেন মানে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমাকে স্থানান্তরিত করছি, যে নিজে আরেকটু বেশি কিছু করা যায় কিনা। কারণ আমার নিজেকে আমি হাইলাইট করতে চাই। কারণ আ সবার মতো হতে গেলে না নিজেকে বারবার করে প্রুভ করতে হয়। এখন হয়তো অনেকে বলছে আমি সফল। কিন্তু আমাকে মনে হয় এই জীবনের শেষ দিন পর্যন্ত এটাকে চালিয়ে যেতে হবে। তো যার অবশ্যই। কারণে নরওয়েতে যখন গেলাম, তো নরওয়েতে যাওয়ার পর ওই জায়গাগুলোতে হচ্ছে যে মানে আমি ১ম দিকে আমার কিছু সমস্যা হয়েছে। ওখানকার মোবিলিটি ট্রেনিং আমাকে দেওয়া হয়েছে। কিভাবে চলতে হয়, মুভ করতে হয়, ট্রেনিং গুলো আমি বারবার করে দেখতাম জিনিসটা। ক্লাস করতাম, ক্লাসের পর থেকে আমি সন্ধ্যার সময় আর বাসায় যেতাম না। আমি এক স্টেশন থেকে আরেক স্টেশনে নেমে যেতাম। নেমে পরে আমি হারিয়ে যেতাম। তো যে কিভাবে পথ খুঁজে কিন্তু আমার মনে এসেছিল যে আমি তো হারিয়ে যাই, তো দেন হচ্ছে আমি কেউ না কেউ আমাকে হেল্প করবে। আমি কোন বিপদে পড়ে যাবো এমন কোন চিন্তা হতো না আরকি। তো দেখা যেত যে হচ্ছে ওখানে ব্লিন্ডান একটা আমাদের ইউনিভার্সিটি, তারপর ডাউনটাউন একটা জায়গা ছিল গ্রনল্যান্ড, যেটার বাংলা হচ্ছে মানে ইংলিশ হচ্ছে গ্রিনল্যান্ড আর নরওয়েজিয়ান ভাষায় বলে গ্রনল্যান্ড। সো গ্রনল্যান্ড যেটা ওখানে সম্পূর্ণ বাজার ছিল একটা। তো আমি প্রায় সময় ট্রেনে করে ওখানে চলে যেতাম। গিয়ে ওখানে আবার ব্যাক করতাম জিনিসগুলো নিয়ে, যাতে করে আমি আ বুঝতে পারি যে আমি এই জায়গা থেকে এই জায়গাতে আছি। মাহবুবুর এরকম রহমান করে আমি রনি, আপনাকে না আসলে এই মুহূর্তে খুব কষ্ট করে আমাকে থামাতে হচ্ছে। কোনোদিন সকালের বাংলাদেশ হয়তো
এতটুকু স্পেশাল অনেকের জীবনে হয়ে থাকবে কিনা জানি না। আজ আমার জীবন অনেক স্পেশাল, কারণ জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে আজকে এই পর্বটি আমাকে অনুপ্রাণিত করবে। আজ আমাদের সাথে এমন একজন মানুষ আছেন যিনি দেখতে পান না, কিন্তু তিনি না দেখতে পেয়েও যে পথটা পাড়ি দিয়েছেন, আমরা যারা দেখতে পাই, যারা খুব সুস্থ স্বাভাবিক, তারাও হয়তো জীবনে এটা করে দেখাতে পারবো না। আমাদের সাথে আজ আছেন অতিথি হিসাবে মাহবুবুর রহমান রনি, যিনি দৃষ্টিহীন প্রথম বিসিএস কর্মকর্তা। মাহবুবুর রহমান রনি, আপনার নরওয়ের গল্প শুনছিলাম এবং আমি ধরে নিতে পারি যে নরওয়েতে আপনার যে ট্রেনিং ছিল এবং আপনার শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু অনেক সহায়ক ছিল, সেটা আমার দিক থেকে আমার আশা। কিন্তু খুবই ব্যক্তিগত জায়গা থেকে যদি আমি জানতে চাই যে যখন আপনার প্রতিদিনের স্ট্রাগল এত বেশি থাকে, আমাদের থেকে 10 গুণ কষ্ট হয়তো করতে হয়, সময়কে অনেক বেশি হিসাব করে মেপে চলতে হয়, কারণ আমরা যে কাজটা অনেক সহজে করে ফেলতে পারি সেটা আপনার জন্য হয়তো একটু মানে সময়ের একটা প্রতিবন্ধকতাও থাকে। সেখানে যখন অন্য সাধারণ মানুষরা হতাশার কথা বলতো, আশাহত হওয়ার কথা বলতো, তখন আপনার কেমন লাগতো? যদি মানে আশাহতর কথা বলতো মানে এই জায়গাতে, মানে আমার কাছে তখন মনে হতো যে তাহলে তো সে চেষ্টাই করে নাই। কারণ হচ্ছে যে যদি কেউ চেষ্টা করে তাহলে তো সবকিছুই সম্ভব। সময় ম্যানেজ করার কথা বলুন। আমার মনে আছে যে আমি যখন নরওয়েতে বা আমেরিকাতে ছিলাম, সো আমি যখন ঘরে রান্না করতে যেতাম, তো তখন দেখা গেল সবাই যখন থাকে তখন হয়তো আমার কাছে একটু অস্বস্তি লাগতো যে আমি কিভাবে পেঁয়াজ কাটছি, কিভাবে রসুন কাটছি, এটা অন্য দেখার দরকার নাই। আমি আমার মতো করে মেইনটেইন করতে চাই। তো সবাই যখন রান্না করে আমরা কমন একটা কিচেন ইউজ করতাম, ৭ জন আলাদা, আলাদা রুম থাকতাম। কিন্তু হচ্ছে কমন কিচেন রুম ইউজ করতাম। তো দেখা যেত যে আমি হয়তো রাত্রে ১ টার সময় গিয়ে রান্না করছি। তো যখন সবাই ঘুমিয়ে আছে বা ১২টা ১টার দিকে আমি আমার মতো করে আমার সময়টাকে ম্যানেজ করে নিয়েছি। আমার যখন অ্যাসাইনমেন্ট থাকতো তখন দেখা গেল কি আমি ১টা ২টার দিকে হচ্ছে রান্না করলাম, আবার ৭টার দিকে উঠে আবার লাইব্রেরিতে চলে যেতে হচ্ছে। স্ট্রাগল আমাকে অন্যদের চেয়ে একটু বেশি করতে হয়েছে। আ যার কারণে কিন্তু পেরেছি। কারণ যারা একটু আ মানে কি বলে বঞ্চিত সমাজে কিংবা হচ্ছে একটু আ ডেভেলপ না এমন জায়গায় বা যারা হচ্ছে শারীরিকভাবে সম্পূর্ণ না, তাদেরকে একটা যেটা করতে হয় সেটা হচ্ছে ধৈর্যটাকে রাখতে হবে এবং অন্যদের চেয়ে একটু বেশি কাজ করার একটা প্রবণতা। আমি মাহবুবুর শুধু রহমান রনি, বলব একটু না থামাচ্ছি আপনাকে। আপনি আমার জন্য প্রতিক্ষণ একটা বিস্ময়ে পরিণত হচ্ছেন। এক হচ্ছে আমি দেখতে পাই না, দ্বিতীয় হচ্ছে আমি একটা শহরে গেছি যা চিনি না, যেহেতু দেখতে পাই না ধরে নিলাম যাহাই ঢাকা তাহাই নরওয়ে, আমার কাছে সবই সেম। হ্যাঁ, তারপরে হচ্ছে সে এনভায়রনমেন্টটা হয়তো একটু ফ্রেন্ডলি, তাও মেনে নিলাম। রান্না যখন করতে হবে, ঢাকায় কোনোদিন রাঁধতে হয়নি আপনার, বা বাংলাদেশে রাঁধতে হয়নি, এমন একটা দেশে গেছেন না কাউকে চিনেন না কাউকে জানেন, কেউ যে রেঁধে দিবে এরকম সুযোগ নেই। আমি তো চোখ বন্ধ করলে এবং ওদের আমার খাবার যেটা খুব হয়, বাজে। আমি যেটা হয় রুনিয়া চোখ বন্ধ করলে আমি চিনি এবং লবণেরই পার্থক্য বুঝবো না। আমি জাস্ট জানতে চাই কি করে সম্ভব, কি করে করেছেন? আমি যখন আমি যখন পরের দিন ঘুম থেকে উঠলাম তখন আমি তো ভুলে গেছি আমি বাংলাদেশে না নরওয়েতে। ঘুম থেকে উঠলাম, উঠে যখন কিচেনে গেলাম, তারপরে দেখলাম যে একটা হচ্ছে কোন দেশে একটা ভিয়েতনামিজ একটা মেয়ে আর একটা ব্রাজিলের একটা ছেলে কিচেনে দাঁড়িয়ে আছে। তো হচ্ছে তারা বলছে, "তুমি কি চাইছো?" তো আমি বলছি, "আমার না খিদা লাগছে, আমি কিছু খাবো।" তো তারপরে ওরা খাবার দিল। তারপর বলল, "তোমাকে না খাবার কিনে নিয়ে আসতে হবে। আর হচ্ছে তোমাকে আমরা এখন ইসে শপে নিয়ে যাবো। সেখানে গিয়ে তুমি কিনবে। আমাদের সাথে চলো।" সো আমি তাদের সাথে গেলাম। ওখান থেকে ওই যে পাশের যে একটা ছিল সুপার শপ ছিল, সেখান থেকে সবকিছু কিনে নিয়ে আসছি। কিন্তু আমি তো হচ্ছে ওরা তখন আমাকে ধরে, ধরে দেখিয়ে দিল যে এটা মাখন, এটা হচ্ছে চিজ, এটা হচ্ছে এরকম, এটা ফ্রিজের এই জায়গায় রাখবে। ওরা খুব মানে আমাদের দেশে বা আমি বিভিন্ন জায়গায় হয়তো অনেক শিক্ষকও আছে বোধহয় এভাবে বুঝাতে পারবে না। কিন্তু ওখানে দেখলাম যে ওরা সবাই কিন্তু আমার সমান। কিন্তু ওদের যে বোধ শক্তি আমাদেরকে কিভাবে সহায়তা করতে হবে, সেই জায়গাগুলো অনেক কিসে ছিল। আর আমার আম্মু আমাকে স্কাইপিতে আ আ শিখিয়ে দিয়েছে যেটা এভাবে করতে হবে। তো তখন আমি নিজে চেষ্টা করেছি যে কিভাবে এটা তেল দেয়া, কিভাবে মরিচ কিংবা হলুদ আলাদা, আলাদা গন্ধ শুঁকে, শুঁকে করা বা তেলের গন্ধ শুঁকে বুঝতে পারবো যে এখন পেঁয়াজটা ঠিকমতো আ ভাজা হয়েছে। সো এই জিনিসগুলো ধীরে, ধীরে আমাকে হয়তো অনেকবার হাত পুড়েছে আমার। হয়তো আমার একবার এমনও হয়েছে যে আমি আ এক গ্লাসের মধ্যে আমি তেল রেখেছি কিন্তু ভুলে গেছি ওটা যে আমি ধুয়েছিলাম। সেখানে হচ্ছে হয়তো ছিল, সোডা ছিল বা কিছু ছিল। হয়তো আমি ওটা মিশিয়েও দিয়েছি। কিন্তু এটা তো করার পর আমার বারবার মনে হতো আমি গ্লাসটা ঠিক আছে তো বারবার শুকিয়ে নিতাম। আমি কিন্তু বারবার বলছি যখনই ঠেকবো তখনই আমি বারবার করে শিখবো। তো এটা করতে, করতে আমেরিকাতেও সেইম একই হয়েছে। ওখানেও নরওয়েতে যেহেতু ২ বছর থাকতে পেরেছি, আমেরিকাতেও ওর খুব ভালো লেগেছে আমার কাছে। ওখানেও অনেক ফ্রেন্ডলি মানুষজন ছিল। ওখানে ছোট্ট দু আ আ ১ বছর কমপ্লিট করে দেন হচ্ছে আমি চলে আসছি দেশে এখন আরকি। তো দুটো জার্নি আমার কাছে খুব ভালো লাগলো। এখন মানে আমি ভবিষ্যতের জার্নিটা কমপ্লিট একটা কি ভাবছেন?
ভবিষ্যৎকে নিয়ে আপনার এই মুহূর্তে প্ল্যানটা কি? আমি দেশে আসার পর থেকে যেটা আমি করেছি যে আমি যে জায়গায় পৌঁছেছি, হয়তো আমার মতো দৃষ্টিজয়ী যারা আছে তারা হয়তো এই জায়গায় পৌঁছাতে পারবে না, কিন্তু আমার তো আমার জায়গা থেকে কিছু তো করা দরকার। তো ছোটবেলা থেকেই হচ্ছে আমি কালচারালি মোটিভেটেড গান গাওয়া, কবিতা আবৃত্তি করা, নাটক টাটক এসব নিয়ে আমি আছি। তো বর্তমানে হচ্ছে আমি এই লকডাউনের মধ্যে থেকে আমি বাংলাদেশ এবং ভারতের কিছু দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদেরকে একত্রিত করেছি, বাছাই করে নিয়েছি, তাদের কণ্ঠস্বর সুন্দর, তাদেরকে নিয়ে আমি একটা নাটকের সংগঠনের মতো করেছি, ভার্চুয়াল নাটকের সংগঠন। সংগঠনটির নাম হচ্ছে গঙ্গা পদ্মা শিল্পী গোষ্ঠী। আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে হচ্ছে আমরা এই যে যারা আছি তাদেরকে দিয়ে আমি নাটক তৈরি করছি, আমি নিজে নাটক লিখছি এবং নাটকগুলো তাদেরকে দিয়ে এক একটা ক্যারেক্টারাইজ দাঁড় করাচ্ছি, শ্রুতি নাটক। দৃষ্টি প্রতিবন্ধীদেরকে ভয়েসের মাধ্যমে তাদের কণ্ঠকে কোন কোন জায়গায় কাজে লাগানো যায় আমি সেটাই চেষ্টা করছি, কারণ আমাদের জন্য কর্মক্ষেত্র কিন্তু খুব ইচ্ছে নয়। আমরা যেকোনো কাজই কিন্তু আমরা করতে পারি না, হয়তো আমরা হচ্ছে যে যেহেতু দোকানে কাজ করতে পারছি না বা যেকোনো অড জব করতে পারছে না, তো সেই জায়গাতে কর্মক্ষেত্র যেহেতু আমাদের অনেক সীমিত, তাই আমি চেষ্টা করছি যে এই গঙ্গা পদ্মা শিল্পী গোষ্ঠীর মাধ্যমে ওদের একটা কর্মসংস্থান ব্যবস্থা করা যায় কিনা, সমাজের সাথে এদেরকে একীভূত করা যায় কিনা। আমার এই নাট্য দলে আমি কিছু যারা দেখতে পায় তাদেরকেও রাখছি, যাতে করে আমি যদি আমার হিরোকে দেই চোখে দেখতে পায়, হিরোইনকে রাখছি চোখে দেখতে পাচ্ছে না, যাতে করে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা আসে। এবিসি রেডিও আমাদের একটা নাটক প্রচার করেছে, ধূসর দিনে আবার দেখা। ওখানে দেখানো হয়েছে একটা দৃষ্টিহীন ছেলে একটা দৃষ্টিজয়ী ছেলের সাথে সম্পর্ক ফেসবুকের মাধ্যমে। কেউ কাউকে দেখেনি, কিন্তু সরাসরি গিয়ে দেখে যে মেয়েটা দেখে ছেলেটা দেখতে পাচ্ছে না। সো এই যে এই জায়গাগুলো আমি টার্গেট করার চেষ্টা করছি। আমি হচ্ছে আমাদের এই আরো কিছু রেডিওর সাথে যোগাযোগ করছি যে আমাদের নাটকগুলো যদি আমরা কিন্তু এনজিও এর মতো করতে চাচ্ছি না যে কিছু বুঝতে দৃষ্টি পেরেছি। প্রতিবন্ধী বা কিছু মাহবুবুর বাচ্চাদেরকে রনি, দেখি। আমরা মোটামুটি বুঝতে যেটা পেরেছি সেটা হচ্ছে আমার এবং রুনিয়ার এবং আমাদের অনেকের জীবন এখন অনেক দেখা বাকি আছে। আর আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আপনাকে আসলে থামানো সম্ভব না, যদিও আমাদের সময়ের একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার জন্য হয়তো সকালের বাংলাদেশের এই পর্যায়ে থেকে আপনাকে বিদায় ঠিকই জানাবো, কিন্তু জীবনে নিজের অনুপ্রেরণা, অন্তত আমি জুবাইরের কাছে অনুপ্রেরণার একটা বিশাল জায়গা হয়ে থাকবে মাহবুবুর রহমান রনি। অসংখ্য ধন্যবাদ রনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আজ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনার আগামী দিনগুলো খুব অসাধারণ কাটুক। ঠিক যেভাবে জয়ী হয়েছেন প্রতি ক্ষেত্রে, আমি জানি এভাবেই আপনি জয়ী হবেন। আর কি বলবো, কিছু বলার নেই, আমার ভাষা আজ কম হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। জি। দর্শক, আমরা আমাদের অতিথি মাহবুবুর রহমান রনিকে আজ বিদায় জানাচ্ছি। যদি একটু মন চাইছিল না বিদায় জানাতে, তার সাথে কথোপকথন ঘন্টার পর ঘন্টা চালিয়ে দেওয়া সম্ভব। দর্শক, আজ অনেকগুলো উপকরণ দিলাম দিন গুছাবার, দিন সাজাবার। অনুরোধ একটাই, এর মধ্যে থেকে ভালো যেটি নিজের সাথে সংশ্লিষ্ট করে, নিজের সম্পৃক্ত করে জীবনটাকে সুন্দর করে বদলে নেবেন। সপ্তাহটার পরিকল্পনা আজকে দিনটাই সেরে ফেলুন। যারা এখনও শেয়ার করেনি, আজকের পর্বটি শেয়ার করে নিজের টাইম লাইনে রাখবেন। তাতে করে জীবনের যে কোনো মুহূর্তে অনুপ্রেরণা আপনার কাছে নিজ থেকে এসে ধরা দেবে। আজকে এখানে বিদায় নেব। ভালো একটি দিন কাটাবেন। শুভ সকাল।